লালন ফকির কারো মতে একজন আধ্যাত্মিক বাউল সাধক, কারো মতে মানবতার অন্তরালে সমস্যারবাদী সুফি সাধক, সমাজ সংস্কারক, দার্শনিক। লালন অসংখ্য অসাধারণ গানের সম্রাট, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূত বলা হয়। তার গানের মাধ্যমেই ১৯ শতকে বাউল গান জনপ্রিয়তা পেয়েছিল। তাকে বাউল গানের সম্রাট হিসেবে গণ্য করা হয়ে থাকে। লালন ১৭৭২ সালে মতান্তরে ১৭৭৪ সালে নাটোরের রানী ভবানীর রাজ্যে কোথাও জন্মগ্রহণ করেছিলেন এবং ১৮৯০ সালে তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার কুমারখালীর ছেউরিয়া গ্রামে নিজ প্রতিষ্ঠিত আখড়ায় মৃত্যুবরণ করেছিলেন। তার জন্মস্থান ও ধর্ম পরিচয় নিয়ে আজও ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। কারণ লালন কোন ধর্মীয় সম্প্রদায়ের ঘরে জন্ম নিল, কোনো রহস্যজনক কারণে অথবা তার বিশ্বাস ও আদর্শগত কারণে নিজেকে কোনো ধর্মীয় পরিচয় দেওয়া তার কাছে সমীচীন মনে হয়নি। তাই হয়তো তিনি তার জন্মগত ধর্ম পরিচয় গোপন করেছিলেন। তার মৃত্যুর ১৫ দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত পাক্ষিক হিতকারী পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবন লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলতেন না, শিষ্যরা তার নিষেধ ক্রমে বা অজ্ঞানতাবশত কিছু বলিতে পারেন না। কারো মতে লালসা বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। লালন গড়াই নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল শ্রী মাধব কর আর মায়ের নাম ছিল শ্রীমতী পরাবতী বালন। লালন তার বাবা মায়ের একমাত্র সন্তান। শৈশবে লালন তার বাবাকে হারান। মায়ের আদরে স্নেহে লালন বড় হয়ে ওঠে। পরিবারের প্রধান বাবা জীবিত না থাকায় পরিবারের দায় দায়িত্ব লালনের উপর পড়তায়। লালন তার মায়ের সেবায় জন্য অল্প বয়সে বিয়ে করেছিলেন। পার্শ্ববর্তী আত্মীয় স্বজনদের সাথে বনিবনা না হওয়ার কারণে মা এবং স্ত্রীকে নিয়ে একই গ্রামে দাসপাড়ায় নতুন বসতি স্থাপন করেছিলেন। লালন সংসার চালাতে গিয়ে লেখাপড়া করতে না পারলেও শৈশব থেকে তার গাছ বাজনার সাথে সম্পর্ক ছিল। কার মতে লালন ছিলেন একজন মানবতাবাদী, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সকল প্রকার ধর্মের নামে জাতি বিভেদ থেকে সরে এসে মানবতার অন্তরালে সনাতন ধর্মের ঐক্যবাদ, মোক্ষবাদ ও সবিশ্বরবাদী অর্থবাদী সুবিবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিল। তার গান ও দর্শন যুগে যুগে আকৃষ্ট করেছে বিখ্যাত লেখক, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী ও বিজ্ঞজনকে। গান্ধীজিরও ২৫ বছর পূর্বে লালনকে মহাত্মা উপাধি ভূষিত করা হয়েছিল। লালন পুণ্য লাভের তরে যৌবনের শুরুতে ভাড়ারা গ্রামে দাসপাড়ায় প্রতিবেশী বাউল দাসসহ অন্যান্য কয়েকজনের সাথে মুর্শিদাবাদ জেলার বহরমপুর গঙ্গা স্নানে যান। সে সময় রাস্তাঘাট ও যানবাহন ব্যবস্থা কোনো ভালো ব্যবস্থা ছিল না। পায়ে হেঁটে বহরমপুর যান এবং বাড়ির পথে রওনা হতে হয় পায়ে হেঁটে। বাড়ি ফেরার পথে লালন হঠাৎ গুটি বসন্ত রোগে আক্রান্ত হন এবং লালন এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গীরা তাকে মৃত ভেবে ও রোগ সংক্রমণের ভয়ে তাড়াতাড়ি মুখনাক্কি করে কোনো ব্যবস্থায় ভেলায় নদীতে ভাসিয়ে দেন। সঙ্গীরা বাড়ি ফিরে লালন ও গুটি বসন্ত রোগে মারা গেছে বলে তার বাড়িতে জানায়। এই খবরে তারা কান্নায় ভেঙে পড়ল। ভাগ্য লিখন মৃত্যু ভেবে মেনে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। লালনের বেলা নদীর জলে ভাসতে ভাসতে কালীগঙ্গা নদীর ছেউরিয়া ঘাটে লাগে। ছেউরিয়ার মাওলানা মলমের স্ত্রী পানি আনতে গিয়ে তাকে অর্ধ জলমগ্ন অবস্থায় পানিতে ভেসে থাকতে দেখে ও ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান দেখতে পায়। ছেলেটি বেঁচে আছে দেখে বাড়িতে এনে মাওলানা মলম এবং তার স্ত্রী মতিজান নিজের ছেলের মতো সেবা দিয়ে অচেনা যুবককে সুস্থ করে তোলেন। সুস্থ হলে মতিজান জিজ্ঞেস করলে যুবক বলেন তার নাম ফকির লালন। রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায়, মুখমণ্ডলে ক্ষতের সৃষ্টি হয়। লালন সুস্থ হয়ে গ্রামে ফিরে গেলে তার মা এবং স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে যায়। সাথে সাথে ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা জানায়। খবর পেয়ে গ্রামের সবাই লালনকে দেখতে আসে। লালন কিভাবে বাঁচলেন, কাদের সেবা বেঁচে ফিরলেন, তাও চারদিকে প্রচার হতে থাকে। এই খবরে সনাতন ধর্মের সমাজপতিরা এসে আইন বাতলান যে লালন চবনের বাড়ি ভাত খেয়েছে, তাকে আমরা হিন্দু সমাজ গ্রহণ করতে পারি না। লালনের মা ও স্ত্রী গ্রহণ করতে চাইলেও সমাজপতিদের কারণে একরাশ বেদনা বুকে চেপে লালন ফকিরকে বাড়ি ছাড়তে হয়েছিল সেদিন স্ত্রী ও মাকে।
এই কষ্ট সইতে না পেরে কিছুদিনের মধ্যে স্ত্রীর মৃত্যু হয় এবং তার অসহায় মা বারারা গ্রামের বৈরাগী কুম্ভ মিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকি সময় এখানে কাটিয়ে ইহলোক ত্যাগ করেন। যে ধর্মের অজুহাতে সমাজপতিরা তাকে সমাজচ্যুত করে, লালন বড়ই মর্ম বেদনা নিয়ে সেই ধর্মের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকেন। মূলত এখান থেকে লালনের ভাবনা ও দর্শনের বিকাশ করতে বলে মনে করা হয়। সেই সময় লালন সাহেব সিরাজ শাহের সাথে পরিচয় হয়। সিরাজ শাহ ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ। এই সাধকের সান্নিধ্যে সেই লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ। সিরাজ শাহকে গুরু হিসেবে গ্রহণ করে ও তার শিক্ষার লালন হয়ে ওঠেন ফকির লালন শাহ। প্রথম দিকে লালন ছেউরিয়া গ্রামের কালী গাঙ্গের পাড়ে গহীন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানমগ্ন থাকতেন। ধ্যানমগ্ন কালে লালন জঙ্গল থেকে বের হতেন না। দলে দলে লোকজন তার শিষ্য হতে থাকে। কারিগর সম্প্রদায়ের কিছু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে। লালনের সম্মতি নিয়ে কারিগর সম্প্রদায়ের লালনের জন্য আখড়া বাড়ি তৈরি করে দেন, যাতে লালন বসে আধ্যাত্মিক সাধন করতেন। কথিত আছে, রোগ মুক্তির কিছুদিন পর লালন বিদায় চেয়ে বলে, আমি সংসার ত্যাগী মানুষ, এই ভব সংসারে আমার ঠাঁই নাই বলে চলে যেতে থাকেন এবং অলৌকিকভাবে পায়ে হেঁটে কালীগঙ্গা নদী পার হয়ে যায়। পরে মাওলানা মলম ডিঙ্গি নৌকায় পার হয়ে দৌড়ে গিয়ে লালনকে ধরে ফেলে এবং লালন ফকিরকে তার বাড়িতে ফিরে যেতে অনুরোধ করে। লালন ফকির কিছুক্ষণ চিন্তা করে বলেন, যেতে পারি, তবে আমার জন্য আলাদা থাকার জায়গা ব্যবস্থা করতে হবে। নিঃসন্তান মলম শাহ তার কথা রাখবে বলে জানালে লালন ফকির ফিরে আসে। কালীগঙ্গা নদীর তীরে শ্যামল বৃক্ষমতী মাওলানা মলম এর বাগানে তৈরি করে দেওয়া হয় চৌচালা ঘর বা আকরা বাড়ি। লালনের প্রতি অপসীম ভক্তি ও বিশেষ কিছু লক্ষ্য করে মলম ও মতিজান লালনের কাছে দীক্ষা নেন। ফলে মলম কারিগর হয়ে যান মলম শাহ আর মতিজান হয়ে যান মতিজান ফকিরানী। মলমের অপর দুই ভাই কলম ও তিলক স্ত্রী পর্যায়ক্রমে লালনের শিষ্যত্ব গ্রহণ করেন। শেওরিয়া কয়েক বছর থাকার পর লালন শিষ্যদের ডেকে বলেন, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমরা আমার সাধন ঘর দেখাশোনা করো। সপ্তাহ তিনেক পর তিনি একটি অল্পবয়স্কা সুশ্রী মেয়ে নিয়ে ফিরেন। মতিজান মেয়েটাকে বাবা জানতে চাইলে লালন বলে, তোমার গুরুমা। এই কথা শোনার পর আখড়া বাড়ির সকলে গুরু মাকে ভক্তি করে। বিশাখা নামের এই মেয়েটি আমৃত্যু লালনের সঙ্গী ছিল।